আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর 2 অনুশীলনের একটি অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি, যে অধ্যায়টি আছে সরল সমীকরণের মাধ্যমে সমাধান করো। তো আশা করি তোমরা এই অধ্যায়টির ভিডিওটি দেখে অবশ্যই খুব উপকৃত হবে এবং অধ্যায়টি খুব মনোযোগ সহকারে দেখলে তোমরা সুন্দরভাবে অধ্যায়টি আয়ত্ত করতে পারবে। তা আমি আশা করি তোমরা ভিডিওটি সুন্দরভাবে দেখো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না এবং বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা আর দেরি না করে আমরা ক্লাসরুমে ফিরে যাই, যে আমাদের পুরো অধ্যায়টা ভালো করে দেখি। তোমাদের সরল সমীকরণের 7.2 এর অধ্যায় শুরু করব। অধ্যায়টি বেশ ইম্পর্টেন্ট, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং অষ্টম শ্রেণীর জন্য এটা ইম্পর্টেন্ট। তো তাই আমাদের অধ্যায়টি খুব ভালো করে লক্ষ্য করতে হবে। প্রথমে দেখো আমি বইটি হাতে নিয়েছি, আমি প্রথমে 1 নম্বর অঙ্কটি পড়ি। আগে অধ্যায়টার নাম হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ গঠন ও সমাধান করো। তোমরা জানো যে সমাধান করতে বললেই এক্স, ওয়াই, জেড এইগুলোর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে অঙ্কটি পড়ি। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে? তাহলে এই যে কোনো সংখ্যার, এই সংখ্যাটি আমরা জানি না, তার মানে এটা আমাদের কাছে খুবই একটা অজানা সংখ্যা। তাহলে আমরা এভাবে লিখবো যে মনে করি, প্রথমে আমরা 1 নম্বরটি সমাধান দিই। মনে করি অজানা সংখ্যাটি x। মনে করি অজানা সংখ্যাটি x। এবার বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে অতএব x এর দ্বিগুণ সমান x × 2 সমান 2x। দ্বিগুণের সাথে কি করতে বলছে? 5 যোগ করতে বলছে। যোগ করলে যোগফল হবে 25। তাহলে আমরা এবারে লিখব প্রশ্ন মতে, এই যে দ্বিগুণ তার সাথে 5 যোগ মানে 2x + 5 = যোগফল হবে 25। যোগফল সবসময় সমানের এই পাশে হয়, বা 2x = 25, এই +5 এই পাশে এসে -5 হয়ে যাবে, বা 2x = 20, বা x = 20/2, অতএব x = 10। 2 20-এর মধ্যে কতবার যায়? 10 বার। তার মানে 5 10 দুগুণে 20, তার মানে 10। অতএব নির্ণেয় সংখ্যাটি 10। এটাই অ্যান্সার। একইভাবে আমরা আবার পরের অঙ্কটি করি। দেখো 2 নম্বর অঙ্কটি আমরা পড়ি। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। কোন সংখ্যা থেকে, কোন সংখ্যাটি কত আমরা জানি না, তার মানে আমাদের কাছে সেই অজানা সংখ্যাটি। তাই আমরা ধরে নিব যে মনে করি অজানা সংখ্যাটি x। এবার এর সাথে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণের কোনো সম্পর্ক নেই, তার জন্য আমাদের আর অতএবের এইখানে দ্বিতীয় লাইন করার কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট প্রশ্ন মতেতে চলে আসবো। বলছে কোন সংখ্যার সাথে 27 বিয়োগ করে, তার মানে প্রশ্ন মতে x - 27 বিয়োগ করলে -21 হবে। এই হয়ে গেল আমাদের প্রশ্ন মতে একটা সরল সমীকরণ তৈরি। বা x সমান -21 আর এই -27 যা এখানে +27 হয়ে যাবে, বা x সমান 27 থেকে -21 বাদ, তার মানে 6। অতএব x সমান 6। অতএব নির্ণেয় সংখ্যাটি 6। এটাই অ্যান্সার। তাহলে আমরা মোটামুটি মনে হয় বুঝতে পারছি অঙ্কগুলো। এবার আমরা 3 নম্বর অঙ্কটি পাতায়। 3 নম্বর অঙ্কটি আমরা পড়ি। বলছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। কোন সংখ্যার 1/3, দেখো 1/3 মানে 1/3, 1/4 মানে 1/4, 1/5 মানে 1/5, 1/6 মানে 1/6, এরকম। তাহলে আমাদের কোন সংখ্যার 1/3, তাহলে কোন সংখ্যাটি কত আমরা সেই সংখ্যাটি ধরে নেব। মনে করি অজানা সংখ্যাটি x। এবার x এর 1/3, তার মানে অতএব x এর
এক তৃতীয়াংশ সমান এক্স ইন্টু 1/3 মানে x/3। এবার প্রশ্ন মতে বলছে কোন সংখ্যার 1/3 কিসের সমান? 4-এর সমান। তাহলে প্রশ্ন মতে x/3 = 4 বা x সমান এই 3-এর সাথে 4 আর গুণ হয়ে যাবে মানে 4 × 3, অতএব x = 12। অতএব নির্ণয় সংখ্যাটি 12। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, আমি চেষ্টা করছি ভেঙে ভেঙে তোমাদের বোঝাই দেওয়ার জন্য। ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো অঙ্কগুলো বুঝতে পারবে। এবার 4 নম্বর অঙ্কটি করি। চার নম্বরটির সমাধান দিই। এবার অঙ্কটি পড়ে নিয়ে আগে। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তার মানে আমরা মনে করি অজানা সংখ্যাটি x। এবার যেহেতু দ্বিগুণ 3 গুণের কথা নাই, দ্বিগুণ 3 গুণ থাকলে আমরা এখানে কাজ করব। দ্বিগুণ 3 গুণ যদি না থাকে একবারে প্রশ্ন মতে চলে যাবো। তাহলে প্রশ্ন মতে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তার মানে x এর থেকে 5 বিয়োগ করবো মানে x বিয়োগ 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ, মানে এই যে বিয়োগফল হলো এটাকে এর 5 গুণ, মানে গুণ 5 দিতে পারি, গুণ চিহ্ন নাও দিতে পারি, মানে এই বন্ধনী মানেই কিন্তু গুণ। তার মানে x - 5 × 5 = কত হবে? এখানে বলে দিয়েছে কিসের সমান? 20-এর সমান, মানে সেই 20 বা x - 5 এরকম থাকলো সমান 20। এই 5 গুণ এই পাশে এসে ভাগ হয়ে যাবে বা x - 5 = 20-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 × 5 = 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20 মানে 4 বা x সমান 4 + 5, অতএব x সমান 9। অতএব নির্ণয় সংখ্যাটি 9। সংখ্যাটি 9। তাহলে অঙ্ক আমরা বুঝতে পারছি আশা করি। এবার 5 নম্বর অঙ্কটি আমরা পড়ি। কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। কোনো সংখ্যাটি কত? আমরা সেই প্রতিবারের মতো এবারও ধরে নিব। মনে করি সমাধান দিয়ে মনে করি অজানা সংখ্যাটি x। এবার বলছে অর্ধেক, কোনো সংখ্যার অর্ধেক থেকে তার অর্ধেক মানে কি? তাহলে অজানা সংখ্যাটি x, অতএব x এর অর্ধেক। ছাত্রছাত্রী অর্ধেক মানে কি? অর্ধেক মানে x এর 1/2। অর্ধেক মানে কি? 1/2, তার মানে x/2। এই 1 এর সাথে x গুণ হয়ে যায় x, নিচে থাকলো 2। এবার আবার অতএব x এর 1/3 আছে। 1/3 কাজ আমরা একটু আগেই করেছিলাম। 1/3 মানে কি? x × 1/3 মানে x/3। তাহলে অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে, কারণ এই অর্ধেক থেকে এই 1/3 বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন মতে x/2 - x/3 = অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে বিয়োগফল হবে 6, এই যে 6। বা দেখো আমাদের সাধারণত হরগুলো লসাগু করে নিতে হয়। 3 আর 2 লসাগু হচ্ছে 6, 2 4 মধ্যে 3 বার যায় 3x, মাইনাস 3 4 মধ্যে 2 বার যায় 2x = 6 বা 3x থেকে 2x বাদ দিলে থাকে শুধু x। 6 এর সাথে এই 6 গুণ হয়ে যায় মানে 6 × 6, অতএব x = 36। অতএব নির্ণেয় সংখ্যাটি 36। সংখ্যাটি কত? 36। অঙ্কটি পড়ি। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। সমষ্টি মানে যোগফল। সংখ্যা 3টি বের করো। তাহলে প্রথমে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমরা প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কত
দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কত, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি কত, এটা কোনোটাই জানি না, তাই আমাদের ধরে নিতে হবে বা মনে করি। তাহলে আমরা প্রথমে 6 নম্বর দিয়ে সমাধান লিখি। এবারে লিখব মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা x, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা x+1, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা x+1+1 টোটো x+2। এবার আমরা প্রশ্ন মতে এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি দিয়ে দিচ্ছে অঙ্কের 63। তার মানে সমষ্টি মানে কি এটা যোগ এটা যোগ এটা, তিনটার যোগফল। প্রথমটা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা, এদের যোগফল আছে 63। বা দেখো x আছে একটা দুইটা তিনটা এক মানে 3x, 1 আছে 1 আর এখানে আছে 2 প্লাস 3 ইকুয়াল টু 63। বা 3x ইকুয়াল টু 63 মাইনাস 3, বা 3x ইকুয়াল টু 63 থেকে 3 মাইনাস করলে কত 60 থাকে, বা x সমান 60/3। অর্থাৎ x সমান 3 বিষয় 3 20 60 মানে 20। আমরা লিখব অতএব প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি 20, এইভাবে দ্বিতীয় সংখ্যাটি 20+1 equal to 21, আবার তৃতীয় সংখ্যাটি 20+2 equal to 22। তাহলে অ্যান্সার 20, 21, 22। তো অঙ্কটি ভালো করে দেখে নাও তোমরা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। আমি বোর্ড মুছে দিচ্ছি। এখন এর অঙ্কগুলো একটু বড় বড় হবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো ভালো করে, তাহলে দেখো বুঝতে পারবে। 7 নম্বর দিই। 7 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, দুইটি সংখ্যার যোগফল 55। দুইটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে দুটো সংখ্যা আছে নিশ্চয়ই, এর মধ্যে একটা বড় সংখ্যা আছে একটা ছোট সংখ্যা আছে। তাহলে আমরা প্রথমে মনে করি বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি কত, যেহেতু দুইটি ছোট সংখ্যাটি যেহেতু দুইটি সংখ্যার যোগফল 55 দিয়ে দিচ্ছে, তাহলে বড় সংখ্যাটি যদি x হয় ছোট সংখ্যাটি নিশ্চয়ই 55 - x। ছোট সংখ্যাটি কত হবে, এই 55 - x। এবার আমরা প্রশ্ন মতে দেখো বলছে বড় সংখ্যাটির কত গুণ, বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে x, তার 5 গুণ সমান ছোট সংখ্যাটি হচ্ছে 55 - x, তার 6 গুণ। এই হচ্ছে আমাদের প্রশ্ন মতে সমীকরণটি তৈরি করলাম আমরা। বা x এর সাথে 5 গুণ হলে 5x ইকুয়াল টু, দেখো 6 দিয়ে 55কে গুণ করি আমরা, 5 6 30 0 হাতে রয়েছে 3, 5 6 30 আর 3 33 মাইনাস 6 এর সাথে x গুণ হলে 6x, বা 5x এই মাইনাস 6x এই পাশে আসলে প্লাস 6x হয়ে যায় ইকুয়াল টু 330, বা 5 আর 6 11 মানে 11x ইকুয়াল টু 330, বা x সমান 330/11
অতএব x সমান দেখো 11 33 মধ্যে কত বাদ যায় 3 11 33 মানে 3 আর একটা শূন্য মানে 3 তাহলে দেখো অতএব বড় সংখ্যাটি 30 ছোট সংখ্যাটি 55 মাইনাস 30 ইকুয়াল টু 25 তাহলে অ্যান্সার 30 আর 25। অঙ্কটি ভালো করে দেখো, দেখে বোর্ড থেকে তুলে নাও। দেখো অঙ্কগুলো এর চাইতে সহজ করে বোঝানো আর মনে হয় না, তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ভালো করে খেয়াল করো, দেখবা বুঝতে পারবে। এটা এর চাইতে আর সহজ করে বোঝানোর কোনো উপায় নাই। তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখো, তাহলেই দেখবা বুঝতে পারবে। এবং এই অঙ্কটি এখন যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো, ক্লাস 8 9 এই ধরনের অঙ্ক আছে, তখন তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে এই অঙ্কগুলো। 8 নম্বর অঙ্কটি পড়বো। 8 নম্বর অঙ্কটি কি বলছে দেখি। গীতা, রীতা এবং মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম। দেখো রীতার চেয়ে গীতার 6 টাকা কম, তাহলে রীতার কথা কিন্তু কিছু বলা নাই। আর মিতার 12 টাকা বেশি আছে, তার মানে রীতার কথা কোনো জায়গায় কিছু বলা নাই। কার কত টাকা আছে, তাহলে আমরা ধরবো কাকে? আমরা ধরবো রীতাকে। ধরি বা মনে করি রীতার আছে x টাকা, তাহলে আমরা মনে করি লিখে রাখছি, মনে করি রীতার আছে, রীতার আছে x টাকা। রীতার আছে কত টাকা? x টাকা। তাহলে গীতার আছে গীতার কি বলছিল দেখো তো। গীতার বলছিল রীতার চেয়ে গীতার 5 টাকা 6 টাকা কম আছে। কম বললে বিয়োগ হয়, তার মানে x এর থেকে 6 টাকা কম, এত টাকা। আর মিতার আছে কি? মিতার আছে 12 টাকা বেশি, তার মানে এই যে x প্লাস 12 মানে 12 টাকা বেশি। এবার প্রশ্ন মতে দেখো এদের তিনজনের সমষ্টি হচ্ছে 180 টাকা। তিনজনের সমষ্টি মানে এইটা যোগ এটা, মানে রীতা যোগ গীতা যোগ মিতা মিলে হচ্ছে 180 টাকা। তাহলে প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 6 প্লাস x প্লাস 12 ইকুয়াল টু 180। বা এখানে x আছে কয়টা? 3টা, মানে 3x মাইনাস এখানে 12 থেকে 6 বিয়োগ গেলে আর 6 থাকে, তাহলে প্লাস 6 থাকে, ইকুয়াল টু 180। বা 3x সমান 180 মাইনাস 6 বা 3x ইকুয়াল টু 174 মানে 174 বা x ইকুয়াল টু 174 বাই 3। অতএব x সমান 3 17 মধ্যে কত বাদ যায় দেখো। 3 5 15, হাতে থেকে যায় 2, 2 এর পিঠে 4 24, 3 8 24 মানে 58। তাহলে আমরা লিখবো অতএব আমরা যদি এখানে এর পরের লাইনটি হচ্ছে দেখো, এইখান থেকে আমরা করছি। অতএব রীতার আছে 58 টাকা, গীতার আছে 58 মাইনাস 6 ইকুয়াল টু 52 টাকা। মিতার আছে এই 58 প্লাস 12 ইকুয়াল টু 8 আর 2 10 0, 8 বেশি 1 1 1 2 5 আর 2 7 মানে 70 টাকা। সাথে বুঝতে পেরেছো তো তোমরা? এই লাইনের পরে কিন্তু এই লাইনের পরে দিয়ে এখানে এই তিনটা লাইন হলো কিন্তু। তাহলে উত্তর লিখবো কিভাবে আমরা? অ্যান্সার 58,52,70 টাকা। তো অঙ্কগুলো তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। ভালো করে এটা বোর্ডে তুলে নাও, বোর্ড থেকে তুলে নাও। আর একটি অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিব, 9 নাম্বার।
এটা মুছে দিই। এখন 9 নাম্বার কি বলছে আমরা পরে দেখি। একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতা ও কলমের মোট দাম কত? 75 টাকা। খাতার দাম 5 টাকা কম হলে কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হলো। খাতা ও কলমের দাম কোনটির দাম কত? আচ্ছা, তাহলে আমরা ধরে নিই, মনে করি একটি খাতার দাম x টাকা। মনে করি একটি খাতার দাম x টাকা। তাহলে একটি কলমের দাম, দুইটার দাম মিলিয়ে হচ্ছে 75। তাহলে সমষ্টি থেকে দুটোর যোগফল থেকে যদি আমরা খাতার দামটা বাদ দিয়ে দিই তাহলে কলমের দাম বেরিয়ে যাবে। এবার দেখো, এবার বলছে খাতার দাম কত? খাতার দাম 5 টাকা কম হলে, তাহলে আমরা লিখবো 5 টাকা কম হলে খাতার দাম হবে, খাতার দাম আছে x, তাতে 5 টাকা কম হলে কি x - 5 এত টাকা। 2 টাকা বেশি হলে কলমের দাম হবে 75 - x, এর সাথে আবার +2। তার মানে এই 75 আর এই 2 যোগ করলে কত হয়? 77 - x টাকা। এবার দেখো প্রশ্ন মতে কি বলছে? খাতার দামের কত গুণ? খাতার দাম বেরোবে, এখানে বলছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ। যার সাথে গুণ কথাটি উল্লেখ থাকবে তার সাথে গুণ করতে হবে, যে কলমের দামের সাথে গুণ করতে বলছে। তাহলে খাতার দাম হচ্ছে কত? এইটা x - 5। তাহলে x - 5 ইকুয়াল টু কলমের দামের দ্বিগুণ। কলমের দাম হচ্ছে 77 - x, তার সাথে গুণ 2, বা x - 5 ইকুয়াল টু 2 দিয়ে গুণ করো। 7 × 2 = 14, 4 হাতে রয়েছে 1, 7 × 2 = 14 আর 1 15, মানে 154 - x। x - 5 ইকুয়াল টু সরি, এখানে 2x। তাহলে আমরা এই লাইনটাকে মুছে দিই। তাহলে এই x আর এই -2x এই পাশে চলে এসে +2x হয়ে যাবে। আর এখানে 154 আছে, এই -5 এই পাশে যায় +5 হয়ে যাবে, বা 2x আর 1x 3x ইকুয়াল টু 154 আর 5 159, বা x সমান 159/3। দেখো আমরা এই পাশে করে দিই। অতএব x সমান 3 এর মধ্যে কত বাজে? 3 × 5 = 15 আর 3 × 3 = 9, মানে 53। তার মানে আমাদের খাতার দাম কত টাকা? অতএব নির্ণয় খাতার দাম 53 টাকা। আর ঠিক কলমের দাম কত? 75 - x ছিল, তার মানে 75 - 53। 3 আছে কত হলে 5 হবে 2, 5 আছে কত হলে 7 হবে 2, মানে 22 টাকা। তাহলে আমাদের একটা বেরোলো কত? একটা বেরোলো হচ্ছে 53 টাকা, আর একটা 22 টাকা। উত্তর লিখে আমরা 53 টাকা 22। 10 নম্বর অঙ্কটি একটু পড়ি। দেখো 10 নম্বর অঙ্কটি আছে, 10 নম্বর অঙ্কটি আছে, একজন ফল বিক্রেতা মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা ধরি আমরা প্রথমে 9 নাম্বার দিয়ে সমাধান দিই। সরি, আমরা 10 নম্বর করছি। 10 নম্বর। তাহলে আমরা মনে করি ফল বিক্রেতার নিকট মোট ফল আছে
এক্সটি। যদি মোট ফল এক্সটি থাকে তাহলে এখানে মোট ফলের 1/2 অংশ হচ্ছে আপেল, তাহলে আপেল আছে কতটি? তাহলে আমরা লিখবো আপেল আছে এই মোট ফলের মানে এক্স এর 1/3 এত অংশ। এবার আমরা এটা যদি গুণ করে দিই 1 এর সাথে x গুণ হয়ে যাবে মানে x/3 এত p লিখতে পারি আমরা। একইভাবে আমাদের আপেল কেনার পরে কমলা লেবু কিনছে, কমলা লেবু কিনছে 1/2 অংশ হচ্ছে আপেল, তাহলে এখানে 2 হবে। 1/2 অংশ হচ্ছে আপেল, এখানেও 2 হবে। আর কমলা লেবু কিনছে 1/3 অংশ, তাহলে আমরা লিখবো কমলা লেবু আছে x এর 1/3, এখানে আমরা লিখবো 1/3 অংশ মানে তোমার x/3 এত t। এই আমাদের মোটামুটি ধরার কাজ শেষ, মনে করার কাজ শেষ। আমাদের দেখো ফল বিক্রেতার নিকট মোট ফল আছে x3, আপেল আছে তার মধ্যে x/2টি, কমলা লেবু আছে x/3টি। আর এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে 40টি কি আছে বলতো? এখানে 40টি আম আছে, এখানে 40টি আম আছে। তাহলে আমরা যদি প্রশ্ন মতে দিই, প্রশ্ন মতে আমাদের আপেলের সংখ্যা যোগ কমলা লেবুর সংখ্যা যোগ আমাদের সেই আমের সংখ্যা সমান কত হবে? মোট ফল। তাহলে এই 3 প্রকারের ফল মিলেই তো মোট ফল, মোট ফল x। তাহলে আপেল যোগ কমলা লেবু যোগ আম এই 3টা মিলে হচ্ছে আমাদের মোট ফল। এখন বা 2 আর 3 এর লসাগু কত? 6, 6। 2 6 মধ্যে 3 বার যায় মানে 3x, প্লাস 3 6 মধ্যে 2 বার যায় মানে 2x, প্লাস এই 6। এইখানে দেখো হর কিছু নেই, হরে কিছু না থাকা মানে 1। তাহলে হর কিছু না থাকলে এই লসাগু দিয়ে লবকে সরাসরি গুণ করে দিতে হয়। 6 এর সাথে 240 গুণ করলে কত হয়? 4 4 24 আর একটা শূন্য মানে 240 সমান x। বা এই 3 আর 2 5 মানে 5x প্লাস 240 ইকুয়াল টু x এর সাথে 6 গুণ হলে 6x। এবার দেখো আমরা এই অঙ্কটাকে এই পাশে করে দিই। এই 240কে আমরা সমানের ওই পাশে পাঠিয়ে দিব, বা আমরা 5x কে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে 240 ইকুয়াল টু 6x মাইনাস 5x, বা 240 ইকুয়াল টু x। অতএব x ইকুয়াল টু এটা পক্ষান্তর করে উল্টাই দিচ্ছি, x এর পাশে নিয়ে আসলাম, 240 এর ওই পাশে নিলাম। তাহলে আমাদের x এর মান বেরিয়ে গেছে। দেখো আমাদের বের করতে বলেছিল x এর মান মানে মোট ফলের সংখ্যা, মোট কতটি ফল আছে? তাহলে মোট ফল আছে কতটি? 240টি। তোমরা এখানে লিখে দেবো অতএব ফল বিক্রেতার নিকট মোট ফল আছে 240টি। এটাই উত্তর। তো আমরা 10 নম্বর অঙ্কটি আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা 11 নম্বর অঙ্কটি দেখিয়ে দিই। আমরা বোর্ডটা মুছে 11 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। দেখো 11 নম্বর অঙ্কটা আমরা করে নিই। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স কত? পুত্রের বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা যদি পিতার বর্তমান বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে আমরা কার বয়সকে ধরবো বলো তো? পুত্রের বয়সকে। তাহলে আমরা মনে করি পুত্রের বয়স x বছর আর পিতার বয়স x into 6 equal to 6x বছর। এবার দেখো আমাদের দুইজনের আমাদের এখানে বলছি কি 5 বছর পরে, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 হবে 5 বছর পরে। তাহলে 5 বছর পরে পুত্রের বয়স কত? 5 বছর পরে পিতার বয়স কত সেটা বের করে নিই আমরা। তাহলে আমরা লিখব 5 বছর পর
বয়স হবে x প্লাস 5 বছর। একইভাবে 5 বছর পর পিতার বয়স হবে 6x প্লাস 5 এত বছর। এবার আমরা লিখব প্রশ্ন মতে এই পুত্রের বয়স যোগ পিতা বা পিতার বয়স যোগ পুত্রের বয়স ইকুয়াল টু 45, কারণ ওই দুইজনের সমষ্টি দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে 45 বছর। তাহলে বা 6x আর এই একটা x যোগ করলে কত হয় 7x, 5 আর 5 যোগ করলে 10, 45 বা 7x সমান 45। এই 10 কে সমানের এই পাশে পাঠিয়ে দাও, বা 7x সমান 35। আমরা দেখি এবার x এর সমান, আমরা x এর মান যেহেতু বের করবো, বা x সমান 35 বা 12 নম্বর অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কটি দেখালাম, এবার আমরা 12 নম্বর অঙ্কটি করব। 12 নম্বর অঙ্কটি আমি একটু পড়ে দেখি। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? তাহলে আমরা এখানে তার অনুপাত হারে আমরা লিজার বয়সকে ধরে নিব এবং শিখার বয়সকে ধরে নিব। তাহলে আমরা লিখি মনে করি যেহেতু প্রথমে লিজার নাম আছে তাই প্রথম অনুপাতটি লিজার, যেহেতু পরে শিখার নাম আছে পরের অনুপাতটি শিখার। তাহলে আমরা মনে করি লিজার বয়স 2x বছর আর শিখার বয়স 3x বছর। তাহলে প্রশ্ন মতে কি আসছে? প্রশ্ন মতে দেখো দুইজনের বয়সের সমষ্টি কত বছর দেওয়া আছে? অঙ্কে দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 30 বছর। তাহলে 2x প্লাস 3x ইকুয়াল টু 30 বা 3 আর 2 5, 5x ইকুয়াল টু 30 বা x ইকুয়াল টু 30/5, অতএব x ইকুয়াল টু 5 30। এবার আমরা এখানে লিখব অতএব লিজার বয়স 2 × 5 2 × 6 মানে 12 বছর আর শিখার বয়স 3 × 6 318 বছর। তাহলে এটাই উত্তর, 12 বছর, 18 বছর। অঙ্কটি আগে একটু করে নিই। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা 58 মানে 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? দেখো আমাদের বলছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে 5 কম। তাহলে সুমনের রান কত আমরা তো জানি না, তাহলে সুমনের রানটা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমে 13 নম্বর দিয়ে সমাধান দিই। মনে করি সুমনের রান সংখ্যা x, তাহলে ইমনের রান সংখ্যা কত হবে? ইমনের রান সংখ্যা বলছে দ্বিগুণের চেয়ে, সুমনের দ্বিগুণের চেয়ে 5 রান কম। দ্বিগুণ মানে কি x × 2, তার থেকে -5 মানে 2x - 5। এটা হচ্ছে ইমনের রান সংখ্যা। এবার আমাদের বের করতে বলেছে এই রান সংখ্যা দ্বিগুণের চেয়ে 5 রান কম। আবার আমাদের প্রথমে বলেছিল ইমন এবং সুমনের রান সংখ্যা 58, মানে তাদের দুইজনের রান সংখ্যা মিলে হচ্ছে 58। তাহলে প্রশ্ন মতে সুমনের রান সংখ্যা যোগ ইমনের রান সংখ্যা সমান 58।
এই প্রশ্ন মতে x plus 2x minus 5 equal to 58 বা 2x আর এই 1x মানে 3x minus 5 equal to 58 বা 3x সমান 58 এই minus 5 এখানে যায় plus 5 হয়ে যাবে বা 3x equal to 5 আর 8 3 হাতে রয়েছে 1 5 আর 1 6 মানে 63 বা 3x equal to x equal to 63/3 অতএব x সমান 3 6 এর মধ্যে 2 বার যায় 3 3 এর মধ্যে একবার যায় মানে 21 অতএব সুমনের রান সংখ্যা কত x মানে 21 ধরেছিলাম তার মানে x সুমনের রান সংখ্যা x ধরেছিলাম তার মানে সেই x এর মান বের হলো 21 তার মানে সুমনের রান সংখ্যা 21 আমাদের বের করতে বলেছে ইমনের রান সংখ্যা কত তাহলে অতএব ইমনের রান সংখ্যা দেখো ইমনের রান সংখ্যা হচ্ছে 2x মানে সেই x ইনটু x এর মান বের হলো 21 তাহলে 21 ইনটু 2 মাইনাস 5 21 ইনটু 2 মাইনাস 5 আমরা গুণ করি 2 কে 2 আর 2 দুগুণে 4 মানে 42 মাইনাস 5 5 হাতে কত হলে 12 হবে 7 হাতে রয়েছে 1 1 আছে কত হলে 4 হবে 3 মানে 37 অতএব সুমনের ইমনের রান সংখ্যা 37 আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এরপরে আরো একটি অঙ্ক আছে 14 নম্বর অঙ্কটি আমরা করব 14 নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখো আমি খুব সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারবে এর জন্য মনোযোগ সহকারে তোমরা অঙ্কটি লক্ষ্য করো তাহলে আমি এটা মুছে দিই এবার আমি 14 নম্বর অঙ্কটি শুরু করব সমাধান আমরা 14 নম্বর অঙ্কটি করে নিই আমরা দেখো একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত তাহলে দেখো এই অঙ্কটি খুবই সুন্দর করে বোঝার একটি উপায় হচ্ছে আমাদের দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত তাই বের করতে বলছে তাহলে আমরা মনে করে নিব দুই স্টেশনের মধ্যে দূরত্ব x কিলোমিটার আমরা আগে সেটা বসাই তো মনে করি দুই স্টেশনের মধ্যে দূরত্ব x কিমি দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত x কিমি এখন আমাদের একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশন পৌঁছলো 30 কিলোমিটার বেগে যখন যাচ্ছে বেগ মানে কি ইংরেজিতে বলি আমরা যার স্পিড গতিবেগ তাহলে অঙ্কে আমাদের গতিবেগ দেওয়া আছে আমরা মোট দূরত্ব ধরে নিলাম আমাদের বের করতে হবে সময় কি বের করতে হবে আমাদের সময় কারণ আমাদের দুইটো গতিবেগের কথা বলা আছে দুই গতিবেগের পার্থক্যর কথা বলা আছে 10 মিনিট তাই আমাদের দুটোরই আগে সময় বের করে নিতে হবে তাহলে আমরা সময়ের সূত্র দেখো এটা টাইম সময় মানে কি ইংরেজিতে বলে টাইম টাইমের সূত্র হচ্ছে ডিসটেন্স বাই স্পিড টি মানে হচ্ছে টাইম আর ডি মানে হচ্ছে ডিসটেন্স আর এস মানে হচ্ছে স্পিড আমি যদি পূর্ব অক্ষরে লিখে দিই দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে টাইম টাইম সমান ডিসটেন্স ডিসটেন্স বাই স্পিড তাহলে আমাদের ডিসটেন্স হচ্ছে x কিলোমিটার আর স্পিড হচ্ছে 30 কিলোমিটার বেগে ঘন্টায় যাচ্ছে তাহলে আমরা এভাবে লিখব 30 কিমি বেগে ট্রেনটির পৌঁছাতে সময়
লাগবে, যেহেতু আমাদের মোট দূরত্ব এক্স আর স্পিড হচ্ছে 30, x/30 ঘন্টা। একইভাবে আমরা লিখব 25 কিলোমিটার বেগে 25 কিমি বেগে ট্রেনটির পৌঁছাতে সময় লাগবে x/25 ঘন্টা। এবার দেখো আমাদের এইটা হচ্ছে দুটোর দূরত্বের সময় বের হয়ে গেল। এখন এই সময় দুটো দেখো আমাদের 25 কিলোমিটার বেগে যখন গতিবেগ কম হচ্ছে তখন সময় নিশ্চয়ই বেশি লাগে, আর গতিবেগ বেশি থাকলে সময় নিশ্চয়ই কম লাগে। তার মানে x/25 যে সময়টি, এই সময়টি নিশ্চয়ই বেশি সময়। আমরা দেখতে পারো প্রশ্ন মতে, আর এই দুটো সময়ের পার্থক্যই হচ্ছে 10 মিনিট, মানে এটা আসতে গেছে বলে এর 10 মিনিট সময় বেশি লেগেছে। প্রশ্ন মতে x/25 মাইনাস x/30 ইকুয়াল টু 10/60। কেন বলো তো? কারণ 10 মিনিটকে আমরা ঘন্টা বানাবো। আমরা এইভাবে নোট দিতে পারি যে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাই মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। বা এই দুটো ভগ্নাংশের লসাগু করো, 25 আর 30-এর লসাগু কত হয়? 5 দিয়ে 5 বার 6 বার, 5 × 30, 5 × 30 150। 25 150-এর মধ্যে কত বোঝায়? 6 25 হচ্ছে 150। তাহলে তার সাথে গুণ হবে, মানে 6x মাইনাস 30-এর মধ্যে 5 বার 5x। এই দুটো কাটাকাটি করে দিতে হবে, মানে 1/6। 10 10-এর মধ্যে একবার যায়, 60-এর মধ্যে 10 6 বার যায়, মানে 6 10 60, মানে 1/6। বা 6 এর থেকে 5x বিয়োগ করে দিলে শুধু x থাকে, x/150 ইকুয়াল টু 1/6। এবার আড়াআড়ি গুণ করবো আমরা একটু উপরে মুছে দিই। দেখো x এর সাথে 6 গুণ, মানে এই কোণাকুণি গুণ হবে, x এর সাথে 6 গুণ 150 এর সাথে 1 গুণ, মানে বা 6x ইকুয়াল টু 150, বা x সমান 150/6। অতএব x সমান 6 দিয়ে 150কে আমরা ভাগ করি, 6 দুগুণী 12, দেখলাম 3 5 × 30 মানে 25। অতএব দুইটি স্টেশনের মধ্যে বা 2 স্টেশনের মধ্যে দূরত্ব 25 কিমি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি একটু কঠিন, খুব বোঝার অঙ্ক, বোঝার কথা, অঙ্কটি খুব ভালোভাবে বোঝার অঙ্ক। এই অঙ্কটি যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এটা সুন্দর সহজেই এটা সমাধান করতে পারো। এবং মজার বিষয় আছে, এই অঙ্কের মতোই দেখো তোমাদের উদাহরণে ঠিক একই রকম একটা অঙ্ক আছে। এই অঙ্কটি যদি ভালোভাবে করতে পারো উদাহরণের অঙ্কটিও করতে পারো। আরেকটি অঙ্ক তোমাদের বাকি আছে, যে অঙ্কটি আমি আজকে করিয়ে দিই। আমরা এটা বোর্ড মুছে দিচ্ছি। পনেরো নম্বর অঙ্ক, 15 নম্বরটি সমাধান দিই। আমরা অঙ্কটি একটু পড়ে নিই। একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো আমাদের জমিটির কি দেওয়া আছে, বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থই তো জানি না আমরা, তাহলে মনে করি আয়তকার জমির প্রস্থ x কিমি, আর এখানে 40 কি দেওয়া আছে মিটার, তাহলে x মিটার দিব আমরা। আয়তকার জমির দৈর্ঘ্য কত, যেহেতু 3 গুণ মানে x × 3 এত মিটার, মানে 3x। আয়তকার জমির পরিসীমা কত, অতএব আয়তকার
জমির পরিসীমা। ছাত্রছাত্রী, তোমাদের কি পরিসীমার সূত্র মনে আছে? পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন সূত্রে 2 বসাবো, দৈর্ঘ্যের মান হচ্ছে 3x প্লাস প্রস্থের মান হচ্ছে শুধু x, এত মিটার। এইটুকু আমরা রেখে দেব। এবার আমাদের আসবে প্রশ্ন মতে। দেখো এখানে একটা পরিসীমা দেওয়া আছে, এই যে পরিসীমাটি, আর অঙ্কে বলেছে পরিসীমা 40 মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে 2 × 3x প্লাস x ইকুয়াল টু 40 বা 2 × 4x ইকুয়াল টু 40 বা 4x এর মধ্যে থাকলো 40/2, এই 2 এখানে ভাগ হয়ে যাচ্ছে, বা 4x ইকুয়াল টু 20 বা x ইকুয়াল টু 20/4, অর্থাৎ x ইকুয়াল টু 4 বিষমতে কত হয়ে যায়, 4 × 5 = 20, মানে x সমান 5। তাহলে আমাদের আয়তকার জমি, অতএব আয়তকার জমি প্রস্থ x মানে কত, 5 মিটার, আর আয়তকার জমির দৈর্ঘ্য x × 3 ছিল, তাহলে x এর মান 5 × 3, আর 3 × 5 = 15 মিটার, 3 × 5 = 15 মিটার। তো দেখো আমাদের অঙ্ক মোটামুটি আমাদের এই অধ্যায়টি শেষ। এই অঙ্ক দিয়ে আমাদের এই অধ্যায়টি শেষ হলো। তা আশা করি আমি এই যে কয়েকদিনে এই অধ্যায়টি শেষ করলাম, এই অঙ্কটি তোমরা আশা করি বুঝতে পেরেছি। তোমরা ভালো করে খেয়াল করো। পিতার বর্তমান বয়স 2 পুত্রের বয়সের সমষ্টির 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 50 বছর। ক নাম্বারে বলেছে উদ্দীপক অনুসারে একটি সমীকরণ গঠন করো। দেখো উদ্দীপক অনুসারে একটি সমীকরণ গঠন করতে বলছে। তাহলে পিতার বয়স বলছে 2 পুত্রের বয়সের 6 গুণ। তাহলে আমরা ধরে নেব কি 2 পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত, x বছর। তাহলে আমরা লিখি 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নের সমাধান। যেমন তোমরা সৃজনশীল অঙ্ক করতে গেলে এইভাবে 4 নম্বর দিতে পারো। এবার ক নাম্বার ধরি 2 পুত্রের বয়সের সমষ্টি x বছর। 2 পুত্রের বয়সের সমষ্টি কত, x বছর। তাহলে অতএব পিতার বর্তমান বয়স x × 6 বছর, মানে 6x বছর। কারণ আমাদের বলছে পিতার বয়স হচ্ছে 2 পুত্রের বয়সের সমষ্টির 6 গুণ। তাই আমরা সেটা ধরে নিলাম যে x বছর যদি 2 পুত্রের বয়সের সমষ্টি হয়, পিতার বয়স হবে x এর সাথে 6 গুণ, মানে 6x বছর। এবার আমরা দেখো আমাদের সমীকরণ কিভাবে গঠন করতে বলছে। দেখো এখানে আমাদের অঙ্ক বলছিল 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে। তাহলে 5 বছর পরে পিতার বয়সের সমষ্টি কত, 5 বছর পরে পুত্রের বয়সের সমষ্টি কত, সেটা বের করে নিয়ে আগে আমরা লিখি। 5 বছর পর পুত্রদের বয়সের সমষ্টি হবে, 5 বছর পর পুত্রদের বয়সের সমষ্টি হবে, দেখো x + 5 + 5। কেন বলো তো, এত বছর মানে x + 10 বছর। কেন জানো, কারণ এখানে 2 পুত্র আছে। এই যে পুত্রদের লিখেছি, মানে 2 পুত্র, প্রত্যেকেই তো 5 বছর করে বৃদ্ধি পেয়েছে। একইভাবে 5 বছর পর পিতা বয়স
হবে, পিতার বয়স আছে 6x, তার সাথে 5 যোগ এত বছর। এইবার আসি আমরা প্রশ্ন মতে। দেখো পিতার বয়স হচ্ছে 6x + 5, তার সাথে যোগ হচ্ছে পুত্রদের বয়স। এই সময় এদের যোগফলটা কত বলে দিচ্ছে আমাকে? 50 বছর। এদের যোগফলটা কত? 50 বছর। তাহলে আমাদের এ পর্যন্ত ওই অঙ্ক রেখে দিতে হবে। আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। আমরা লিখবো অতএব, আমরা যোগও করে দিতে পারি যে অতএব বা 5/6x আর 7x + 15 = 50। অতএব নির্ণয় সমীকরণ 7x + 15 = 50। এটাই উত্তর, আমাদের ক নাম্বারের উত্তর। এবার দেখো আমাদের কতে বলেছে কি পিতার বর্তমান বয়স বের করো। তাহলে পিতার বর্তমান বয়স বের করতে গেলে আমাদের নিশ্চয়ই এই সমীকরণটি কাজে লাগবে। আমরা ক নাম্বারটা মুছে দিই। আমরা লিখব পিতা ক নং হতে প্রাপ্ত, আমরা ক নাম্বারে দিই ক নং হতে প্রাপ্ত সমীকরণ 7x + 15 = 50। এখান থেকে আমরা যদি 7x = 50 - 15 বা 7x 35 বা x = 35/7, আমরা এটা মুছে দিই। অতএব x = 5। অতএব নির্ণয় পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স 6 × 5 মানে 30 বছর। কারণ পুত্রের যা বয়স ছিল তার 6 গুণ ছিল পিতার বয়স। পুত্রের বয়স x বের হলো, তার সাথে 6 গুণ করে দিলাম, মানে 5 × 6 = 30 বছর। এটা বের হয়ে গেল আমাদের পিতার বয়স। এবার আমাদের খ নাম্বার কিন্তু এটুকুই শেষ। গ নাম্বার বলছে দেখো 10 বছর পর পিতার বয়স ও তার 2 পুত্রের বয়সের সমষ্টির অনুপাত কত। তাহলে আমাদের তো পিতার বয়স পেয়ে গেছি, এখন আমরা পুত্রের বয়স বের করব। তাহলে 2 পুত্রের বয়স কত? 5 বছর। তাহলে 10 বছর পরে যায় কত হবে? আমরা লিখি গ নাম্বার খ নং হতে প্রাপ্ত পিতা বর্তমান বয়স 30 বছর। অতএব 10 বছর পর পিতা বয়স হবে 30 + 10 বছর, তার মানে 40 বছর, মানে কত? 40 বছর। আর 10 বছর পর পুত্রের বয়স হবে, দেখো পুত্রের বয়স হচ্ছে 5, 10 বছর পরে যায় কি 2 10 বৃদ্ধি পাবে না? 25 বছর। 10 বছর পরে পিতার বয়স হলো 40, 10 বছর পরে পুত্রের বয়স হলো 25। এবার আমরা এদের অতএব 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 40:25, 8:5, 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করে। কারণ দেখো আমরা 5 দিয়ে 40টা ভাগ করেছি, 5 8 40, 5 দিয়ে 25টা ভাগ করেছি, 5 5 25। তাহলে আমাদের অনুপাত বের করতে বলেছিল, তার মানে আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি।
তো আশা করি তোমরা সৃজনশীল অঙ্কটি বুঝতে পেরেছো। এই ধরনেরই অঙ্ক সৃজনশীল আকারে তোমাদের আসবে। তা আমি আশা করি তোমরা এই অধ্যায়টি ভালো করে আয়ত্ত করতে পেরেছো।